আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কিডনির রোগের প্রথম লক্ষণ। এবং আপনি জেনে অবাক হবেন যে কিডনি হলো একটি ফিল্টার বা ছাঁকনি, এবং এটি রক্তকে মূত্রে পরিণত করে, এবং এটি আপনার শরীরের একটি আকর্ষণীয় অংশ। এটি শুধুমাত্র ছাঁকনিরই কাজ করে না, এটি অনেক কিছু পুনর্ব্যবহারও করে। এটি আপনার শরীরের অনেক তরল পদার্থকেই পুনর্ব্যবহার উপযোগী করে। ধরে নেওয়া যাক আপনি সারাদিনে 8 গ্লাস পানি পান করেন অথবা 2 লিটার পানি পান করেন, যেটা আপনি সারাদিন প্রস্রাবের মাধ্যমে বের করে দিচ্ছেন। একটু চিন্তা করে দেখেন, এই পানিটা আপনার সারা শরীর জুড়ে ঘুরে আসে এবং প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। আপনি জেনে অনেক অবাক হবেন। এখন যেটা বলবো সেটা এতটাই বিস্ময়কর যে আপনাকে অবাক হতে বাধ্য হতে হবে। তো আমাদের শরীর সারাদিনে 180 লিটার তরল পদার্থকে ফিল্টার করে বা ছাঁকন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, যেটা 760 কাপ পানির সমান। যেহেতু এটা প্রথমবার শুনলেন, তো আপনি প্রশ্ন করতেই পারেন যে এই 180 লিটার পানি কি আমাদের শরীরে আছে, বা 760 কাপ পানি বা তরল পদার্থ কি আমাদের শরীরে থাকে? আসলে থাকে না। ধরা হয় গড় অনুপাতে আমাদের শরীরে 40 থেকে 42 লিটার তরল পদার্থ থাকে, যেটাকে সারাদিনে 4.5 বার ফিল্টার করে আমাদের শরীর। তার মানে 40-42 লিটারকে সারাদিনে ফিল্টার করলে সেটা 180 লিটার সম পরিমাণ হয়। তাহলে বুঝতেই পারছেন আমাদের কিডনি কি পরিমাণ কাজ করে থাকে। কিডনির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আমাদের শরীরের একটি জাদুকরী পুনর্ব্যবহারী যন্ত্র, যেটা আমাদের শরীরের প্রোটিন, নিউট্রিয়েন্টস এবং হরমোনকে পুনর্ব্যবহার উপযোগী করে তোলে। এবং আপনি যে পানি পান করেন তার 99 ভাগকেই এটি রিসাইকেল করে। তাই আমাদের আছে জাদুকরী একটি ছোট ফিল্টার বা ছাঁকনি, যাতে আছে অনেকগুলো সেন্সর, যা সহযোগিতা করে ভিটামিন ডিকে সক্রিয় ভিটামিন ডিতে পরিণত করতে, যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। কিডনি আপনার শরীরের জলীয় অংশের ভারসাম্য বজায় রাখে। এটি আমাদের শরীর থেকে সব ধরনের বিষাক্ত পদার্থ এবং ড্রাগস বা মেডিসিন বের করে দেয়। আপনি সমস্ত কাজের জন্য প্রশংসা করতেই পারেন কিডনির ছাঁকনি, যার নাম হলো নেফ্রন। তাই আপনি অস্বাস্থ্যকর বা জাঙ্ক ফুড খাওয়ার আগে অবশ্যই 2 বার চিন্তা করবেন, অথবা সেই সব খাবার যেগুলো আমাদের কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, কারণ এটি খুবই আশ্চর্যজনক একটি অঙ্গ। গড়ে একজন মানুষের একটি কিডনিতে 1 থেকে 1.5 মিলিয়ন ছোট ছোট ছাঁকনি আছে, যাদেরকে নেফ্রন বলে। তাই কিডনি রোগ হওয়ার শুরুতেই এই নেফ্রনের সংখ্যা কমে যেতে থাকে। বয়স বাড়ার সাথে সাথেও কোনো কারণ ছাড়াই নেফ্রনের সংখ্যা কমে যেতে থাকে। এই সাথে কমে যায় কিডনির জাদুকরী ক্ষমতা এবং দূষিত পদার্থ বের করার ক্ষমতা। কিডনি ধ্বংসের পিছনে প্রধান যে কারণ সেটি হলো ডায়াবেটিস, যার শেষ স্টেজ হলো কিডনি তার কাজ করতে ব্যর্থ হওয়া বা রেনাল ফেলিওর। ডায়াবেটিসের সাথে কিডনির এই সম্পর্ককে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। নেফ্রো শব্দের অর্থ হলো কিডনি এবং প্যাথি শব্দের অর্থ হলো রোগ। তাই এটি হলো এমন একটি অবস্থা যখন রক্তের ভিতর অতিরিক্ত মাত্রায় শর্করা বা চিনি থাকে। তাই এটি হলো কিডনি ধ্বংসের একটি সাধারণ কারণ। কিডনির এই ছাঁকনি বা নেফ্রনের ধ্বংস হওয়ার প্রক্রিয়াটি হলো, যখন আপনার রক্তে অতিরিক্ত মাত্রায় সুগার থাকে, তখন এই অতিরিক্ত সুগার আপনার প্রোটিন, এনজাইম এবং প্রোটিনের গঠনের সাথে পারস্পরিক বিক্রিয়া করে থাকে। একে ইংরেজিতে গ্লাইকেশন বলে। এবং যখন এই সুগার এবং প্রোটিন অন্য রূপে চলে যায়, তখন প্রোটিন ধ্বংস হতে থাকে। এর ফলে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তখন এটিকে মেডিকেলের পরিভাষায় অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট বলা হয়। এই অবস্থায় নেফ্রন বা ছোট ছোট ফিল্টারগুলি আর কাজ করে না। যদি আপনার ক্ষেত্রে এরকমটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, তবে আপনার ক্ষেত্রে ছোট ফিল্টার বা নেফ্রনগুলো আর কাজ করবে না, অথবা সেগুলো সব কিছুই আপনার প্রোটিনের সাথে আটকে থাকবে। এর ফলে কিডনি সেগুলোকে ফিল্টার করতে পারবে না। তাই কিডনি রোগ নির্ণয়ের মূল চাবিকাঠি হলো প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া। কারণ আমরা যদি পুনর্ব্যবহার করতে না পারি এই প্রোটিনকে, নেফ্রন যদি প্রোটিনগুলোকে পুনর্ব্যবহার উপযোগী করে আবার রক্তে ফিরিয়ে দিতে না পারে, তাহলে এটি প্রস্রাবের সাথে মিশে যায়। তাই যদি প্রস্রাবের সাথে
প্রোটিন যেতে থাকে তাহলে বোঝা যাবে আপনার কিডনি এবং পাশাপাশি এর নেফ্রনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই প্রোটিন বের হয়ে যাওয়ার ফলে আপনার শরীরে জল জমার মতো ঘটনা ঘটতে পারে, মেডিকেল ভাষায় যাকে বলা হয় ইডেমা। এই জল জমা বা ইডেমার কারণে আপনার মুখ ফুলে যেতে পারে বা আপনার হাত পায়ে পানি আসতে পারে। কিডনি রোগের ব্যাপারে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ধরনের লক্ষণ পেতে মোটামুটি 10 বছরের মতো সময় লেগে যায় আপনার প্রথম লক্ষণটি দেখার জন্য। তাই আমি আপনাদেরকে প্রথম লক্ষণ সম্পর্কে বলতে চাচ্ছি, যেটি একজন কিডনি রোগ আক্রান্ত ব্যক্তি অভিজ্ঞতা লাভ করবেন। এই প্রথম লক্ষণটি হলো রাত্রিকালীন প্রস্রাব। যখন একজন ব্যক্তি রাত্রেবেলা একাধিকবার প্রস্রাব করতে যান এবং প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয়, এই লক্ষণটি থাকার অর্থ হলো আপনার কিডনির সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। এটি অনেক কারণে হতে পারে, কিন্তু এর মধ্যে ডায়াবেটিসই প্রধান, কারণ ডায়াবেটিসেই এই লক্ষণটি আছে। কিডনি রোগের এই লক্ষণের সাথে ডায়াবেটিসের আরেকটি মিল আছে, কারণ ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পেতেও মোটামুটি 10 বছরের মতো সময় লেগে যায়। তাই বলা যেতে পারে ডায়াবেটিস এবং কিডনি রোগ প্রায় একসাথেই হয়ে থাকে। ডায়াবেটিসের ব্যাপারে আরেকটি কথা, সেটি হলো এটি আমাদের 4টি পেশি বা টিস্যুকে আক্রমণ করে। তার মধ্যে একটি হলো কিডনি, যার ব্যাপারে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। পরেরটি হলো চোখ, তারপরেরটি আমাদের নার্ভাস সিস্টেম, এরপরটি হলো রক্তনালিকা বা আর্টারিস। তাই কিডনি রোগ হওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন প্রস্রাবের সাথে প্রোটিন, আরও দেখতে পাবো আমাদের রক্তের পরিশোধন হার কমে যাওয়া, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড কমে যাওয়ার কারণে হাত পা ফুলে যাওয়া। কিন্তু এটি প্রকাশ পেতে প্রায় 10 বছরের অধিক সময় লেগে যায়। তাই এর কারণ নির্ণয় করাটা অনেক কঠিন, কিন্তু আমি একটি সফলতম পদ্ধতি পেয়েছি এই রাত্রিবেলা প্রস্রাব করার হাত থেকে মুক্তি পাওয়ার। এটি খুব সিম্পলি হ্যান্ডেল করা যায় ব্লাড সুগার নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই চলুন দ্বিতীয়টি সম্পর্কে আলোচনা করা যাক। তো এই ফাঁকে যতটুকু আলোচনা করলাম আপনি বুঝেছেন তো? না বুঝলে কমেন্ট করুন, আমি আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাই আপনি যদি সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সুন্দর জীবনযাপন করতে পারেন, তাহলে আপনি ডায়াবেটিসের জটিলতাকে এড়িয়ে যেতে পারবেন। আপনার হার্ট ভালো থাকবে, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে, আপনার ইডেমা বা শরীরে জল জমা মতো ঘটনা ঘটবে না। তাই আমরা যদি আমাদের জিহ্বাতে কোনো ধরনের সুগার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার না দিই, আমাদের ডায়াবেটিস বাড়বে না। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট গ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে পারি না, কারণ আমরা তো জানি না কার্বোহাইড্রেট কী এবং চিনি কী। চিনি তো আমরা সবাই চিনি, সেই চিনির থেকে আরও মারাত্মক হলো কার্বোহাইড্রেট, যেটি রুটিতে এবং ভাতে প্রচুর পরিমাণ থাকে। এই ধরনের কার্বোহাইড্রেটযুক্ত খাবারকে গুপ্ত চিনি বলা হয়। রক্তে সুগার নিয়ন্ত্রণ করা বলতে এটুকুই তো বোঝায় যে আমরা কতটুকু পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করব আর কতটুকু করব না, এটি মেনে চলাই। আর এটুকু মানতে হলে তো আমাদের জানতে হবে যে আমাদের কতটুকু দরকার। তো এই ডায়াবেটিস অবস্থার বা অতিরিক্ত সুগারের প্রধান জটিলতাটাই হলো শরীরে জল জমা। তো আমরা যখন কোনো চিকিৎসকের কাছে যাই, তিনি স্বাভাবিকভাবেই আমাদেরকে মূত্রবর্ধক ওষুধ দিয়ে থাকেন। তারপর রক্তে কোলেস্টেরলের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করা হয়, কিন্তু কোনো চিকিৎসকই আমাদেরকে এই ব্যাপারে বলেন না যে আমরা যদি কার্বোহাইড্রেট কমিয়ে দিই তাহলে আমাদেরকে এই ওষুধগুলো নিতে হবে না, আমাদের উচ্চ রক্তচাপও হতে পারে। তো আমরা এটাকে বিভিন্ন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি। ব্লাড সুগার মেটফরমিন এবং ইনসুলিন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, যদি আপনার ডায়েট চার্ট থেকে সুগারটাকে দূর করে দিতে পারেন, তাহলে রক্ত থেকেও সুগার অটোমেটিক্যালি জাদুর মতো কমে যেতে থাকে। কিন্তু তখন কি ঘটে? যখন আমরা অতিরিক্ত সুগার গ্রহণ করি এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেয়ে থাকি, এর ফলে আসলে আমাদের এই লিভার
এদেরকে চর্বিতে পরিণত করে রাখে এবং এর চারপাশে জমিয়ে ফেলে। তাই যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, অথবা কিডনি প্রবলেম থেকে থাকে, অথবা আপনার রাত্রে অনেকবার করে প্রস্রাব হচ্ছে, তাহলে আপনি কয়েকটি জিনিস করতে পারেন। তার মধ্যে প্রথম হলো রক্ত থেকে সুগার কমিয়ে আনা, এবং এটি অবশ্যই করণীয়। এর মানে হলো আপনাকে কিটোজেনিক ডায়েট প্ল্যানের মধ্য দিয়ে যেতে হবে। সেকেন্ডলি, ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটা অনেকটা মুসলমানদের রোজার মতো। এর ফলে আপনি কম খাবেন এবং আপনার ইনসুলিনের পরিমাণ বেড়ে যাবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সই কমে যাবে, এবং এভাবে আপনার ডায়াবেটিস কমে যাবে। এর ফলাফল আপনি অনেকটা হাতে হাতেই পেয়ে যাবেন। অনেক ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং আছে, তার মধ্যে আমি আপনাকে রিকমেন্ড করব দেড় বেলা খাওয়ার জন্য। তো আপনি শুধুমাত্র দুপুরে পূর্ণরূপে আহার করবেন, যার মধ্যে প্রোটিনটাকে প্রায়োরিটি দেবেন এবং অল্প মাত্রায় ফ্যাট থাকবে। এটি হবে আপনার প্রথম খাবার। দ্বিতীয় খাবারটি হবে সন্ধ্যা 6টার দিকে বা এর আশেপাশের সময়ে। এই সময় আপনি আপনার খানার অর্ধেক পরিমাণ খাবেন, যেখানে প্রোটিন থাকবে কিন্তু কোনো রকম ফ্যাট থাকবে না। তাই আমি 3টে কিংবা 3:30টার দিকে প্রায় অনেক বেশি পরিমাণে সালাদ, তাও মোটামুটি 7 থেকে 10 কাপ পরিমাণ খেয়ে থাকি। এছাড়া এই সময় আমি কিছুই খাই না। দুপুরের খাবার থেকে আমি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং চর্বি পাই, এবং বিকাল 3টার দিকে আমি অনেক বেশি পরিমাণে সালাদ খেয়ে থাকি। এই সালাদে আমি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে অনেক কিছু মিশাতে পারি এবং অনেক সময় নিয়ে খেতেও পারি। এতে আমি অবশ্যই অলিভ অয়েল মিশাই। মাঝে মাঝে আমি অ্যাপল সিডার ভিনেগার ইউজ করি এবং সবুজ খাবারগুলো বেশি খেয়ে থাকি। মাঝে মাঝে বাঁধাকপি খেয়ে থাকি। আমি সালাদে মাঝে মাঝে লেটুস পাতা নিয়ে থাকি। তো আমি মনে করি এটি খুব ভালো কাজে দেয়, কারণ আমি যখন দীর্ঘ সময় অনাহারে থাকি তখন এই সালাদটা খাওয়ার জন্য আমি খুবই পাগল প্রায় হয়ে থাকি। যদিও আমি দুপুরে খেয়েছি এবং তার অল্প কিছু সময়, মাত্র 3 ঘন্টা পরেই আবার সালাদ খেয়েছি, তাই পরবর্তী 21 ঘন্টা আমি ফাস্টিং করে থাকি। তাই একজোড়া গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সালাদের সাথে যে ভেজিটেবল খাচ্ছি, এতে আমি দুটো দিকে লাভবান হচ্ছি। এ থেকে ভিটামিন পাচ্ছি, অন্যান্য নিউট্রিয়েন্টস পাচ্ছি এবং খনিজ লবণও পাচ্ছি। কিডনি ডিজিজ বা ডায়াবেটিসের আরেকটি জটিলতা হলো নেফ্রন ধ্বংস হওয়া, আর এটি প্রতিরোধ করতে আমরা গ্রহণ করব ফাইটো নিউট্রিয়েন্টস। ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন, ওগুলোতে প্রচুর পরিমাণ ফাইটো নিউট্রিয়েন্টস থাকে। এর মধ্যে খাবারের অন্যান্য গুণাগুণও আছে, কিন্তু সবথেকে বড় বিষয় হলো যেটা আছে সেটা হলো এটির মাধ্যমে আমাদের নেফ্রন সুরক্ষা পায়। এর মাধ্যমে অবশ্যই রক্তে অতিরিক্ত শর্করা থেকেও আমরা রক্ষা পাই। যদি কোনো ডায়াবেটিক রোগী কম ফাইটোনিউট্রিয়েন্টযুক্ত ডায়েট করেন এবং অন্য কোনো ব্যক্তি অধিক ফাইটোনিউট্রিয়েন্টসযুক্ত ডায়েট শুরু করেন, তাহলে যে ব্যক্তি অল্প ফাইটোনিউট্রিয়েন্টসযুক্ত খাবার খাবেন তিনি বেশি জটিলতায় পড়বেন এবং তার থেকে অনেক গুণ কম জটিলতায় পড়বেন যিনি ফাইটোনিউট্রিয়েন্টস অনেক বেশি পরিমাণ গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই এই ফাইটোনিউট্রিয়েন্টসযুক্ত খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন গুণাবলী আছে, যেটি আমাদের কমাতে সহযোগিতা করে অক্সিডেশন প্রক্রিয়া, এবং এটি রক্তে অতিরিক্ত সুগার থাকার প্রভাবকে প্রশমিত করে। তাই এই কারণেই আপনাকে অধিক ফাইটোনিউট্রিয়েন্টযুক্ত খাবার গ্রহণ করতে হবে। এটি একমাত্র বেশি পরিমাণ সালাদ খাওয়ার মাধ্যমে সম্ভব।
পরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেনফোটিয়ামিন। এটি অনেক গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে এটি ডায়াবেটিস কমানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এবং আগে যেটা বলেছিলাম গ্লাইকেশন, এটি সেই গ্লাইকেশনটাকেও কমিয়ে দেয়। আর হ্যাঁ, বেনফোটিয়ামিন হলো ভিটামিন B1 একটি ধরন। এই বেনফোটিয়ামিন আমাদের সেলগুলোকে রক্ষা করতে থাকে এবং আমাদের নার্ভকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচায়, বিশেষ করে আমাদের পায়ের নিচের অংশের নার্ভগুলোকে। এবং চোখের সমস্যা, যেটিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়, সেটিও কমায়। এটি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কমাইতেও সহযোগিতা করে, যার অর্থ আগেই বলেছি কিডনির রোগ। এটি 300 mg মাত্রায় প্রতিদিন 4 বেলা গ্রহণ করতে পারেন। 5 নম্বর বিষয়টি অনেকটা মেডিকেলের সাথে রিলেটেড বলে আমি এ ব্যাপারে বলছি না। 6 নম্বরে বলছি হলুদের কথা। হলুদ ফাইটোনিউট্রিয়েন্টস দিয়ে পরিপূর্ণ, যাকে কারকিউমিন বলা হয়। এটি খুবই কার্যকরভাবে ডায়াবেটিসের লক্ষণ এবং জটিলতা কমিয়ে দেয়। যদি আমরা সত্যি ডায়াবেটিস এবং তৎজনিত অন্যান্য সমস্যার সমাধান করতে চাই, তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং কিটো ডায়েটের কোনো বিকল্প নেই। কিন্তু একই সাথে আমরা আরেকটি ভালো কাজ করতে পারি, আমাদের খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিয়ে। যদি আপনি সত্যি এটি করতে চান, তাহলে এটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পারেন নিজেকে সুগার মুক্ত থেকে জীবন নির্বাহ করা এবং নিজেকে সুস্থ রাখা। অবশ্যই আপনি এর পাশাপাশি কিছু ওষুধও খেতে পারেন, তবে এই ব্যাপারে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো নিতে পারেন। কিন্তু আমি মনে করি আমি যে ফর্মুলাটা দিয়েছি, এই ফর্মুলা আপনাকে সম্পূর্ণ সুস্থ করতে সক্ষম। তাই আমি বলতে যাচ্ছি, যদি আপনি সত্যি সুস্থ হতে চান, তাহলে আপনি অবশ্যই নিজেকে কার্বোহাইড্রেট মুক্ত জীবনযাপনে অভ্যস্ত করবেন। আর আপনি যদি এ ব্যাপারে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।